নমস্কার, আমি বোধিসত্ত্ব চলে এসেছি আবার সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় যে বাজারের বর্তমান অবস্থা কেমন এবং শেয়ার বাজারের কথা বলছি, এবং শেয়ার বাজারে যে মানুষরা বিনিয়োগ করতে ভয় পান, এমনকি যে মানুষরা মিউচুয়াল ফান্ডের ইকুইটি ওরিয়েন্টেড যে মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে, অর্থাৎ যে মিউচুয়াল ফান্ডসগুলো সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে, এমন মিউচুয়াল ফান্ডসে বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন বর্তমান অবস্থা দেখে। তাদের কি করণীয়, তাদের জন্য কোনো অল্টারনেটিভ ফর্ম অফ ইনভেস্টমেন্ট রয়েছে কিনা, যেগুলো মিউচুয়াল ফান্ডস বটে এবং কিন্তু সেইগুলোর সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করে না, বরং ডেট বা মানি মার্কেটে বিনিয়োগ করে। সুতরাং আজকের আলোচনাটা শুরু করছি এখান থেকে যে শেয়ার বাজার আজকের শুক্রবারে একটি পতন এসেছে, কিন্তু পতন দেখতে গেলে আপেক্ষিকভাবে খুব সুবিশাল মনে না হলেও যে কারণে আমরা চিন্তিত সেটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে শেয়ার বাজারগুলোতে পতন এসেছে। সেটা ইউএস মার্কেট হোক বা ইংল্যান্ডের মার্কেটসগুলো হোক বা ইউরোপিয়ান মার্কেটসগুলো হোক, সেটা ক্যাগ ড্যাক ফুটসি যাই হোক না কেন, সার্বিকভাবে এমনকি এশিয়ান মার্কেটসগুলোতেও কিন্তু সংশোধন এসেছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের সংশোধন কি কারণে মানুষের মনে শঙ্কা সৃষ্টি করছে। দেখুন, সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকাতে যে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ, তারা বলেছে যে এবার থেকে কিন্তু তারা টেপারিং করবেন। অর্থাৎ এতদিন ধরে ফেডারেল রিজার্ভ তারা বাজার থেকে বন্ড কিনছিলেন, এখন যখন কোনো কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বন্ড কেনেন, তার মানে তারা আসলে অর্থনীতিতে টাকার স্রোত বৃদ্ধি করছেন। এটা গত এক বছর ধরে ফেডারেল রিজার্ভ করে চলছিলেন, কারণ তাদের মনে হচ্ছিল যে সমস্ত ব্যবসা যখন বন্ধ হয়ে যাচ্ছে এই লকডাউনের ফলে, তখন বাজারে অর্থনীতিতে যদি টাকার সার্কুলেশন না থাকে, তাহলে কিন্তু কোম্পানিগুলো সার্বিকভাবে অর্থনীতি ভয়ানক ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে ফেডারেল রিজার্ভ যেটা মনে করছেন যে তাদের যে ইনফ্লেশনের যে যাদের লক্ষ্য, অর্থাৎ 2% আমেরিকাতে, সেইটা তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছেন। সুতরাং এখন কিন্তু অত বেশি করে তাদের বন্ড না কিনলেও চলে। এই সময় তারা বন্ড কিনছিলেন প্রতি মাসে প্রায় $80 বিলিয়ন করে, সেইটা তাদের লক্ষ্য হচ্ছে এখন সেটাকে প্রায় অর্ধেক কোণে আনা, অর্থাৎ $40 বিলিয়ন করে আনা, যার ফলে মানি ইন সার্কুলেশন অর্থনীতিতে কম হবে। এই যে চিন্তাটা, এই যে কমিয়ে আনা অর্থাৎ অর্থের স্রোত কমিয়ে আনা, বাকি বিশ্বের মার্কেটগুলো এই আশঙ্কা করছে যে তাদের কেন্দ্রীয় ব্যাংকগুলো কিন্তু এই ধরনের অর্থনীতিতে যে সার্কুলেশন সেটাকে কমিয়ে আনতে পারে। তার মানে অর্থনীতিতে যখনই সার্কুলেশন কম হবে, তখন কিন্তু সেটা নানাভাবে করা যায়। একটা অবশ্যই হচ্ছে বন্ড না কেনা বা বন্ড না কেনা কমিয়ে দেওয়া, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারতের পার্সপেক্টিভে আমি যদি বলি, তার রিজার্ভ ব্যাংক কী করতে পারেন, রিজার্ভ ব্যাংক যেটা করতে পারেন সেটা কিন্তু তার রিভার্স রেপো রেটটা তারা কিন্তু যেটা কমিয়ে আনছিলেন তারা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তার ফলে কিন্তু অনেক ব্যাংকিং এফেক্টেড হবে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো এফেক্টেড হবে। মানুষ লোন নেবে না, সে পার্সোনাল লোন হোক, কার লোন হোক বা এমনকি হোম লোন হোক। তার ফলে যদি এরকম মানুষ এই রেপো রেট বৃদ্ধি হওয়ার ফলে যদি মানুষ এইগুলো না কেনেন, সেক্ষেত্রে যেটা অটো ইন্ডাস্ট্রি, যেটা ভারতবর্ষে সুবিশাল একটা ইন্ডাস্ট্রি, সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং তার সঙ্গে অটো অ্যান্সিলিয়ারিজগুলো ক্ষতিগ্রস্ত হবে। হোম বায়াস যদি বাড়ি গৃহ না কেনেন, সেক্ষেত্রে ব্যাংকিং, আমি এর আগেই বললাম ব্যাংকিং এফেক্টেড হবে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ অর্থাৎ হাউসিং ফিনান্স কোম্পানিজগুলো এফেক্টেড হবে। এর সঙ্গে সংযুক্ত যে অন্যান্য সেক্টর, যেমন সিমেন্ট, স্টিল, তারপর মেটাল, সমস্ত কিন্তু এফেক্টেড হবে। কারণ আস্তে আস্তে যখনই কোনো কিছু রেপো রেট বৃদ্ধি হয়, তখন কিন্তু এই খরচগুলো মানুষ কমাতে চেষ্টা করেন, অর্থাৎ তাদের মনে হয় আগে খরচটা, অর্থাৎ ইন্টারেস্ট রেট কমুক, তবে কিন্তু আমি কিনবো। এবার চলে আসি, এটা গেল 2 নম্বর কারণ। 3 নম্বর যেটা হচ্ছে যে
ইউএস ডলার অর্থাৎ ভারত যখন মানে দেখবেন যে ইউএস ডলার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কারেন্সি, সেটার সাপেক্ষে কিন্তু কেনা বেচা হয়। এই যে ভারতের যে টাকা তার তুলনায় ইউএস কারেন্সি অর্থাৎ ইউএস ডলার কিন্তু 74 টাকা 37 পয়সা, আজকের দিনে 74 টাকা 37 পয়সা রেট চলছিল। অর্থাৎ গত 1 মাস ধরে কিন্তু ইউএস এই ডলার কিন্তু ক্রমাগত স্ট্রং হয়ে রয়েছে, শক্তিশালী হয়ে উঠেছে। এইবার এটা ভারতের পক্ষে একটু মুশকিল। ভারতের পক্ষে কেন মুশকিল? কারণ ভারত কিন্তু তার যতখানি আমদানি করে, নিজের তৈরি জিনিসপত্র যত বেশি রপ্তানি করে, তার তুলনায় বিদেশ থেকে জিনিসপত্র বেশি রপ্তানি মানে আমদানি করে। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু বিদেশ থেকে আমদানি করি সেই টাকা কিন্তু আমাদের ইউএস ডলারেই দিতে হয়। ফলে ইউএস ডলারের দাম বৃদ্ধি হওয়া মানে আমাদের ঘর থেকে অনেক বেশি টাকা বিদেশে চলে যাওয়া। যদি আমাদের দেশ আমদানিটা রপ্তানির তুলনায় কম করত, তাহলে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস যদি করতো, তবে কিন্তু ভারতের পক্ষে ইউএস ডলারের শক্তি বৃদ্ধি হওয়াটা অনেক বেশি কাম্য ছিল। তবে এর সঙ্গে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে ইউএস ডলার যত স্ট্রং হবে তত কিন্তু কমোডিটি মার্কেট দুর্বল হবে। বিশেষ করে তেল যদি খেয়াল করে দেখবেন যে মাসখানেক আগে সেটা 5,500 টাকা প্রতি ব্যারেল ছিল, সেটা নেমে এসছে আজকে 4,750 টাকার কাছাকাছি, যেটা অবশ্যই ভারতের মতন দেশ যারা তেল আমদানি করে বিপুল পরিমাণ, সেইটা কিন্তু ভারতের মতন দেশের পক্ষে অনেক বেশি সুবিধা হবে, অন্তত কয়েক মাসের জন্য সেটা আমরা প্রত্যাশা করতে পারি। তাহলে এরকম যখন পরিবেশ সৃষ্টি হয়, অর্থাৎ কমোডিটির দাম কমতে থাকে, ইউএস ডলার স্ট্রং হয়ে যায়, ফেডারেল রিজার্ভ যখন টেপারিং শুরু করে বা টেপারিং শুরু করার কথা ঘোষণা করে বা অন্তত বলে তারা, আমরা এরকম ভাবছি, তখন কিন্তু গোটা বিশ্ব জুড়ে এক ধরনের অশান্তি শুরু হয় মার্কেটগুলোতে। তখন এগুলোকে বলা হয় রিস্ক অফ, অর্থাৎ সবাই চেষ্টা করে তাদের যে রিস্কি অ্যাসেটসগুলো আছে, ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলো আছে, সেগুলোকে বিক্রি করে দিয়ে কম্পারেটিভলি সেফার অ্যাসেটে চলে যাওয়া। সেক্ষেত্রে দেখবেন যে শেয়ার বাজারের সঙ্গে সোনার কিন্তু একটা ইনভার্স রিলেশন রয়েছে। অর্থাৎ সাধারণত শেয়ার বাজার যখন খুব সুসময় থাকুন তখন সোনার দাম আস্তে আস্তে কমতে থাকে, আবার শেয়ার বাজারে যখন টালমাটাল অবস্থা থাকে তখন কিন্তু সোনার দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। সুতরাং এরকম সম্ভাবনা রয়েছে, যদি শেয়ার বাজার এরকম টালমাটাল অবস্থা থাকে, যদি আরও বেশি সংশোধন আসে মানে শেয়ার বাজারে পতন আসে, তাহলে কিন্তু সোনার দামে আমরা দেখতে পারি যে সোনার দাম কিন্তু উপর নিচ করতে পারে। তাহলে এমন অবস্থায় কি করা যেতে পারে, কি করা সম্ভব? দেখুন, অনেক মানুষ, অনেক বিনিয়োগকারী এরকম পছন্দ করেন যে যখন তারা মনে করেন যে আমরা শেয়ার মার্কেটে থাকতে চাইছি কিন্তু একটু ঝুঁকিটা কম করতে চাইছি, অর্থাৎ শেয়ার বাজার যখন হু করে নিচে নামবে তখন যেন আমাদের বিনিয়োগগুলো একই সঙ্গে হু করে নিচে না নামে। সেক্ষেত্রে যারা মিউচুয়াল ফান্ডে সরাসরি মানে ডাইরেক্ট শেয়ার মার্কেটে বিনিয়োগ না করে যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, তারা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, লার্জ ক্যাপ ইকুইটি ফান্ড, এগুলোর যখন শেয়ার বাজারের অবস্থা ভালো থাকে, মানে যখন মনে হচ্ছে মার্কেট আরও উঠবে, তখন তারা সেই জায়গাগুলোতে বিনিয়োগ করেন। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা মনে করছেন আমরা ঠিক শেয়ার বাজার থেকে বেরিয়েও আসতে চাইছি না, কিন্তু এটাও চাইছি যে কিছুটা আমার শেয়ার মার্কেটে বিনিয়োগ থাক আর কিছুটা টাকা থাক অন্তত ডেট মার্কেট বা মানি মার্কেটে বিনিয়োগ করা। সেক্ষেত্রে তারা হাইব্রিড ফান্ড বা ব্যালেন্সড ফান্ড পছন্দ করেন এবং সেইগুলোতে বিনিয়োগ শেয়ার বাজারে অনিশ্চয়তার সময়ের মধ্যে দিয়ে তখন কিন্তু এই হাইব্রিড বা ব্যালেন্সড ফান্ডগুলো বেটার পারফর্ম করে। আচ্ছা, আরেকটা ব্যাপার রয়েছে, যারা মোটামুটি কোনোভাবেই, সেটা মিউচুয়াল ফান্ড হোক বা শেয়ার মার্কেট হোক, তারা কোনোভাবেই মানে এই শেয়ার মার্কেটে তারা বিনিয়োগ করতে চান না। সেক্ষেত্রে তারা চান যে এমন একটা রিটার্ন আসবে যেটা ফিক্সড ডিপোজিটের থেকে একটু বেটার, কিন্তু সেটা শেয়ার মার্কেটের মতন ঝুঁকিপূর্ণ না। হয়তো শেয়ার মার্কেটের মতন ভালো রিটার্ন দেবে না, কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে একটু বেটার রিটার্ন দেবে, সেভিংস অ্যাকাউন্ট থেকে বেটার রিটার্ন দেবে। এবং তার মধ্যে আবার ভাগ রয়েছে, কিছু মানুষ দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করে রাখতে পছন্দ করেন, কিছু মানুষ ভীষণ ভীষণ স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগ করতে পছন্দ করেন, কিন্তু সেটা শেয়ার মার্কেট না। তাহলে কি এমন অপশনস হাতে রয়েছে? যেটা দেখুন, ফিক্সড ডিপোজিট আপনি যখন করবেন তখন আপনাকে কিন্তু একটা দীর্ঘ মেয়াদের জন্য বিনিয়োগ করে রাখতে হবে। তখন আপনি যদি সেই ফিক্সড ডিপোজিটে যদি আপনার কোনোভাবে টাকা লাগে, তখন আপনি ফিক্সড ডিপোজিট কিন্তু ভেঙে যদি টাকা তুলতে যান, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনার উপর একটা পেনাল্টি
ইম্পোজ করবে, একটা পেনাল্টি লাগাবে, অর্থাৎ একটা 0.5 কি 1% আপনার কেটে নিয়ে নেবে। ফিক্সড ডিপোজিট একটা ঝুঁকিপূর্ণ জায়গা, সেই সেই অর্থ থেকে আপনি হঠাৎ টাকা চাইলে আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, পেলেও আপনার টাকাটা কেটে নেবে। তাহলে এমন কোনো অপশান কি রয়েছে যার মাধ্যমে আপনি ভীষণ, ধরুন আপনার কাছে এমনি ব্যাংকে টাকা পড়ে রয়েছেন কিন্তু আপনি ফিক্সড ডিপোজিট করতে চান না, তাহলে অপশানস কি রয়েছে? এখানে দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে যার নাম হচ্ছে লিকুইড ফান্ড, এটাও একটা মিউচুয়াল ডেট ফান্ড। আরেকটা হচ্ছে ওভারনাইট ফান্ড, অর্থাৎ এটাও খুব ইন্টারেস্টিং। ওভারনাইট ফান্ড মানে এই ফান্ড ম্যানেজাররা এখানে বন্ডগুলো, আমি একটু পরে আসছি যে ওভারনাইট ফান্ড কি আর হচ্ছে লিকুইড ফান্ড কি। দেখুন, লিকুইড ফান্ড হচ্ছে একটা মিউচুয়াল ডেট ফান্ড যার ম্যাচুরিটি পিরিয়ড 91 দিনের কম, অর্থাৎ 3 মাস। 3 মাসের পর এগুলো এই যে লিকুইড ফান্ডগুলো এইগুলো ম্যাচিওর করা যায়। এইবার হচ্ছে যে এই লিকুইড ফান্ডগুলো তাহলে কিসে বিনিয়োগ করে? দেখুন, লিকুইড ফান্ডগুলো বিনিয়োগ করে, অর্থাৎ ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করেন সার্টিফিকেট অফ ডিপোজিটস, ডিভেঞ্চার্স, গভর্নমেন্ট ট্রেজারিজ এবং গভর্নমেন্ট বন্ডসে। এইগুলোর ম্যাচুরিটি পিরিয়ড 3 মাসের, মোটামুটি 3 মাসের, এবং তারপর কিন্তু ফান্ড ম্যানেজার সেগুলো বিক্রি করে দিয়ে আবার অন্য কোনো নতুন এই একই সার্টিফিকেট অফ ডিপোজিট বা ডিভেঞ্চার্স বা গভর্নমেন্ট বন্ডে বিনিয়োগ করেন। এটা গেল 90 দিনের ব্যাপার। তারপর হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এইখানে আপনার কোনো এক্সিট লোড নেই, আপনি প্রিম্যাচিওরলি আপনার টাকা উইথড্র করতে পারবেন, অর্থাৎ টাকা তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার পেনাল্টি এমনিতেও নেই, সেক্ষেত্রে আপনার এক্সিট লোড লাগবে না লিকুইড ভিজার ক্ষেত্রে। কিন্তু সেটা কখন? সেটা হচ্ছে 7 দিনের মধ্যে আপনি যদি এই যে লিকুইড ফান্ডের টাকা আপনি তুলে নেন তাহলে একটা এক্সিট লোড রয়েছে, কিন্তু 7 দিন পর আপনি যদি সেই টাকা তুলে নিতে চান তাহলে কিন্তু আপনার কোনো এক্সিট লোড নেই। এটা একটা খুব বড় সুবিধা। 2 নম্বর যেটা সুবিধা সেটা হচ্ছে যে এই ফান্ড ম্যানেজাররাই ইচ্ছা করলে আপনি যত বছর খুশি এই ধরনের ফান্ড রাখতে পারেন। 3 বছরের কম যদি হয় তার উপর আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেন লাগবে, 3 বছরের ওপর যদি ধরে রাখেন সেক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেন লাগবে। এইখানে কিন্তু ট্যাক্সটা বুঝে নেওয়া দরকার যে দেখুন, শেয়ার মার্কেটে যেরকম লং টার্ম ক্যাপিটাল গেন আপনার 10%, শর্ট টার্ম ক্যাপিটাল গেন 15%, ডেট ফান্ডের ক্ষেত্রে কিন্তু তা নয়। ডেট ফান্ডের ক্ষেত্রে উইদাউট ইন্ডেক্সেশন বেনিফিট আপনার 10% ট্যাক্স লাগে আফটার 3 ইয়ার্স, কিন্তু উইথ ইন্ডেক্সেশন বেনিফিট আপনার ট্যাক্স লাগে কিন্তু 20%। এটা মাথায় রাখতে হবে। এবার চলে আসি হচ্ছে এবার রিটার্নটায় চলে আসি, অর্থাৎ এই যে লিকুইড ফান্ড এগুলোতে মোটামুটি গত 10 বছর যদি আমরা ইতিহাস ঘেঁটে দেখি তাহলে এদের রিটার্ন কিন্তু 5 থেকে 8%-এর মধ্যে রয়েছে, এবং এক্সপেক্টেড যে 5 থেকে 7 বা 5 থেকে 8% রিটার্ন পাওয়া যেতে পারে। এবার চলে আসি হচ্ছে ওভারনাইট ফান্ড। ওভারনাইট ফান্ড মানে মাত্র একদিনের ম্যাচিউরিটি, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে সেইটা কিন্তু ম্যাচিওর করে যাবে। এইবার এই যে ওভারনাইট ফান্ড এইটা কিন্তু একটু ট্রিকি। কিসে বিনিয়োগ করে? দেখুন, এই যে ওভারনাইট ফান্ডগুলো এইগুলো আপনার ইনভেস্ট করে হচ্ছে আপনার সেটা হচ্ছে বিল ডিসকাউন্ট বা ডিসকাউন্টেড বিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিবিএলও অর্থাৎ কর্পোরেট বন্ডিং লেন্ডিং অব্লিগেশন। আচ্ছা, তারপর হচ্ছে ওভারনাইট রিভার্স রেপো রেট। এইগুলোর মধ্যে কিন্তু বিনিয়োগ করে হচ্ছে আপনার এই ওভারনাইট ফান্ডসগুলো। এটা একদিনের মধ্যে ম্যাচিউর হয়ে গেলে তার মানে কি আপনার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আপনার ফান্ড চলে আসবে? তা নয়। তার মানেটা হচ্ছে এই ফান্ড ম্যানেজার যিনি, তিনি 24 ঘন্টার জন্য বিনিয়োগ করলেন, ম্যাচিউর হয়ে গেল, তারপর তিনি আবার অন্য ধরনের এই ধরনের ডিসকাউন্টেড বিল, এই ধরনের ব্যাংক ডিপোজিটস, এই ধরনের আপনার সিবিএলও বা ওভারনাইট রিভার্স রেপোতে তারা বিনিয়োগ করতে থাকবেন। প্রত্যেক দিন তারা এর নিজেদের মতন করে বিনিয়োগ করতে থাকবেন। এখানে কিন্তু এই যে ওভারনাইট ফান্ড, এই ওভারনাইট ফান্ডগুলোতে কিন্তু রিটার্ন লিকুইড ফান্ডের মতন নয়, সেখানে রিটার্ন মোটামুটি 3 থেকে 5%-এর মধ্যে থাকে। তবে এটা সুবিধাটা কি? এটা সুবিধা ওই একই রকম, এটা ফিক্সড ডিপোজিটের মতন আপনাকে দীর্ঘদিন টাকা ধরে রাখতে হচ্ছে না, 1। 2 নম্বর হচ্ছে এটা আপনি এখন ব্যাংকের টাকা যদি এমনি সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখেন সেখানে আপনার মাত্র 2.5% আপনি রিটার্ন পাবেন।
তার তুলনায় কিছুটা বেটার রিটার্ন এবং বেশ কিছুটা বেটার রিটার্ন অবশ্যই পাবে আপনি যদি ওভারনাইট ফান্ডে রাখেন। এবং এটার মজা হচ্ছে এটা না আছে কোনো পেনাল্টি, না আছে কোনো এক্সিট ফ্লোর, কিন্তু ওই ব্যাপারটা একই যে 3 বছর উপর যদি ধরে রাখেন তাহলে আপনি যে পরিমাণ টাকা এই ফান্ডে রেখে পাচ্ছেন অর্থাৎ আপনার প্রিন্সিপাল বাদ দিয়ে, তারপর ওই একইভাবে যে সেটা যদি ইন্ডেক্সেশন বেনিফিট চান তাহলে আপনার 20% ট্যাক্স দিতে হবে, আর আপনি যদি নন ইন্ডেক্স বেনিফিট চান, নন ইন্ডেক্সেশন বেনিফিট চান, তাহলে সেটা কিন্তু আপনাকে 10% ট্যাক্স দিতে হবে আফটার 3 ইয়ার্স অফ ম্যাচিউরিটি। এটা গেল এই সুবিধা। অর্থাৎ টাকা আপনার কিছু আপনার যদি অবহেলায় পড়ে থাকে বা কোনো কারণে আপনি টাকাটা বিনিয়োগ করতে পারছেন না, বা সেটা ফিক্সড ডিপোজিট হোক, ইকুইটিজ হোক, যাই হোক না কেন, এমনকি তাহলে যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনার যে টাকাটা ব্যাংকে পড়ে রয়েছে, সেভিংস অ্যাকাউন্টে পড়ে রয়েছে, সেই টাকাটার অপটিমাল ইউজ, অর্থাৎ আপনি যেদিন খুশি বিক্রি করতে পারেন, কিন্তু তাতে আপনার রিটার্নটা অনেক বেশি থাকবে, অর্থাৎ আপনার টাকাটা সঠিক ব্যবহার হবে। আপনি টাকাটা কিছুই করছেন না, ধরুন মাসখানেক পড়ে রাখলো, কি 10 দিন পড়ে থাকলো, কি 15 দিন, কিন্তু আপনি যদি ওই ওভারনাইট ফান্ডে আপনি যদি ইনভেস্ট করে রাখেন, তাহলে আপনার সুবিধাটা যেটা হচ্ছে আপনি ইন্টারেস্ট রেটটা অনেক বেশি পাচ্ছেন। সেটা মানে নেই মামার থেকে কানা মামা বেটার, সেটা যেটাকে এই প্রবাদ আছে আর কি, সেই কথাটাই অনেক বেশি সত্যি যে কোনোভাবে যদি টাকা 10 দিনের জন্য পড়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাকে 2.5% রিটার্ন দেবে, কিন্তু সেখানে আপনি যদি ওভারনাইট ফান্ডে আপনি বিনিয়োগ করে রেখে দেন, আপনি যখন খুশি সেটাকে টাকাটা তুলে নিতে পারেন। এটা একটা বড় সুবিধা। আরেকটা সুবিধা কি দেখুন, রেকারিং ডিপোজিটে আপনাকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বেশি দেওয়া যায় না, কিন্তু এই ওভারনাইট ফান্ডসগুলোতে বা লিকুইড ফান্ডগুলোতে আপনি আপনার ইচ্ছে মতন টাকা বিনিয়োগ করতে পারেন। তাতে কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আপনি এর বেশি টাকা বিনিয়োগ করতে পারবেন না। তাহলে এটা একটা খুব বড় সুবিধা রয়ে গেল ওভারনাইট ফান্ডের ক্ষেত্রে বা লিকুইড ফান্ডের ক্ষেত্রে। যারা ধরুন মোটামুটি এরকমও তো মানুষ রয়েছেন যারা সরাসরি এতে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চাইছেন, কিন্তু মার্কেটটা অত্যন্ত চড়া বলে তারা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, অথচ তারা টাকাটা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন না। সে সময় ইচ্ছা করলে তারা ওভারনাইট ফান্ড বা তারা কিন্তু লিকুইড ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে তাদের কিন্তু টাকার অপটিমাল ইউজ হবে, অর্থাৎ সবচেয়ে সুন্দরভাবে ব্যবহারটা হবে। তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে এবং মনে কোনো ধরনের প্রশ্ন লাগে, আপনারা যদি চান যে আমি আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে কোনো ভিডিও করব বা কোনো এপিসোড করব, তাহলে অবশ্যই আমি সেটা করব, কিন্তু সেটার জন্য আপনারা কমেন্ট বক্সে নিজেদের বক্তব্য রাখবেন, নিজেদের সাজেশনস রাখবেন এবং বলবেন কিসের উপর ভিডিও করলে আপনাদের উপকার হবে। তাহলে আজকের এই পর্যন্তই। নমস্কার। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে পরের ভিডিওর জন্য অনুপ্রাণিত করুন।